আসসালামু আলাইকুম। আজ 23 ফেব্রুয়ারি 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো সেনানিবাসে অফিস করলেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টকে কি বলেছিলেন সেনা প্রধান সহ 3 বাহিনী? আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে কি বলছে সরকার? এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল 9টায় তাঁর অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 3 বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, PSC জি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব 2 মোহাম্মদ মেহেদুল ইসলাম। অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অপসারণ সহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দৈনিক কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনো আড়ালে গভীরে চক্রান্ত। সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র। রাষ্ট্রপতি জানান, নানা সংকটের মধ্যে একা তার পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে 3 বাহিনীর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বলেও উল্লেখ করেন। রাষ্ট্রপতির ভাষায়, বাহিনী প্রধানরা তাকে স্পষ্ট করে জানিয়েছেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যে কোনো মূল্যে রোধ করবেন। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তাকে মনোবল জুগিয়েছেন বলেও জানান রাষ্ট্রপতি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই একবার তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি শুনেছেন। সে সময় 3 বাহিনী প্রধান তার পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানিয়ে দেন, কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনে মব পরিস্থিতি তৈরি হলেও সশস্ত্র বাহিনী একই অবস্থান নেয় বলে জানান তিনি। এছাড়া বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির পক্ষ থেকেও তাকে স্পষ্ট সমর্থনের বার্তা দেওয়া হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ওই সরকারের 1.5 বছরের শাসনামলে রাষ্ট্রপতিকে অবৈধ ও অসাংবিধানিকভাবে অপসারণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে প্রধান বিচারপতির অনড় অবস্থান, সশস্ত্র বাহিনীর দৃঢ় সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক জোট হিসেবে বিএনপির অবস্থানের কারণে শেষ পর্যন্ত সব উদ্যোগই ব্যর্থ হয়। একই সময়ে বঙ্গভবন ঘিরে বিক্ষোভ ও মব পরিস্থিতিও তৈরি হলেও তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মোহাম্মদ আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। 2024 সালের 5 সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 1.5 বছর দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে 24 জুলাই আগস্টের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল 1 ও 2-এ। রায় ঘোষণা হয়েছে 3টির। ঘোষিত রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানরাও রয়েছেন।
রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী 4 মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মামলারও বিচার চলছে ট্রাইব্যুনালে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানও। আওয়ামী লীগের হেভিওয়েট বহু এমপি মন্ত্রীও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। এদিকে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের প্রতি শুভকামনা জানিয়ে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় যেসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেসবের অনেকগুলো এখনও চলমান। আমাদের মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার নিশ্চিত করা। আশা করি নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন। সদ্য বিদায়ী এই চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচার প্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয়। এখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই একমাত্র মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছি। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। কতগুলো নিয়ম কানুন আছে সরকারি এবং যেসব প্রথা আছে সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলো এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান সমস্যায় থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির আর্থিক ও সার্বিক অবস্থা যাচাই করতে ফরেনসিক অডিটের অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছেন তিনি। গত 8 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে পাঠানো ওই চিঠিতে নগদের বর্তমান অবস্থান মূল্যায়নের জন্য অডিট পরিচালনার সুযোগ চাওয়া হয়। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে আরমান আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 8 বছর গুম ছিলেন। 2016 সালে মিরপুর থেকে অপহৃত হন এবং 2024 সালের 6 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর মুক্তি পান তিনি। যুক্তরাজ্যে আইন বিষয়ে প্রশিক্ষণ নেয়া এই আইনজীবী আয়নাঘরে আটক থাকা ব্যক্তিদের একজন ছিলেন। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মীর আহমদ বিন কাশেম আরমান বলেন, বিনিয়োগে সহায়তা করা নাগরিক দায়িত্বের অংশ। দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী হিসেবে কাজ করছেন এবং তারা সম্ভাব্য বিনিয়োগের আগে নগদের অডিট করতে চায়। চিঠিতে তিনি উল্লেখ করেন, উদীয়মান প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈশ্বিক আর্থিক খাতের সঙ্গে তাল মিলিয়ে একটি ডিজিটাল ব্যাংক গঠনের আগ্রহ রয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পে কয়েকজন বিদেশি বিনিয়োগকারী এতে আগ্রহ দেখিয়েছেন বলে জানান তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকা নগদকে যথাযথ যাচাই বাছাই শেষে নতুন মালিকানা ও ব্যবস্থাপনায় হস্তান্তরের পরিকল্পনার কথা তিনি জেনেছেন। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ফরেনসিক অডিটের মাধ্যমে প্রতিষ্ঠানটির আর্থিক পরিচালনাগত সক্ষমতা, ঝুঁকি, শক্তি ও দুর্বলতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ নিয়ে বিভিন্ন প্রস্তাব পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনোটি গুরুত্ব দিয়ে বিবেচনার মতো নয়। অন্তর্বর্তী সরকার নগদকে আবার বেসরকারি খাতে ফিরিয়ে দিতে চেয়েছিল, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। নগদ বর্তমান সরকারের মালিকানাধীন এবং বাংলাদেশ ব্যাংক কেবল এটি পরিচালনা করছে। 2019 সালে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক সেবা হিসেবে যাত্রা শুরু করা নগদ এখনও কেন্দ্রীয় ব্যাংকের অস্থায়ী লাইসেন্সে কার্যক্রম চালাচ্ছে। 2024 সালের আগস্টে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ করে। পরে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেয়া ফরেনসিক অডিটর ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে আগের ব্যবস্থাপনার সময় প্রায় 2300 কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আর.এস. ফাহিম চৌধুরীকে বাংলাদেশের তরুণ জেফ্রি অ্যাপোস্টিন হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে ফাহিম চৌধুরী দলীয় নেতাদের কাছে নারী সরবরাহ করার মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীসহ নেতাদের আপ্যায়নের ব্যবস্থা করতেন। এছাড়াও গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি হামলার নেতৃত্বে এই ফাহিম চৌধুরী ছিলেন বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন। সালাউদ্দিন আম্মার আরও জানান, বিগত সরকারের পতনের পর ফাহিম চৌধুরী দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রহস্যজনকভাবে দেশে ফিরে রাজকীয় হালে চলাফেরা করছেন। আওয়ামী লীগের এই সহযোগীকে কারা দেশে ফেরার সুযোগ করে দিয়েছে এবং কার আশ্রয়ে তিনি এখন নিরাপদ রয়েছেন তা খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন রাকসুজিয়াস। তিনি প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে যাতে সে আবারও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ কখন ব্যর্থ হয়? তখনই ব্যর্থ হয় যখন সে ভালো লাগার কাজটি করতে পারে না। আমরা সচরাচর দেখছি যে একজন মানুষ একটি কাজ করছেন যেটা তার পছন্দের কাজ না, বাধ্য হয়ে করছেন। কিন্তু সেই কাজটি যদি তার পছন্দের হতো, তার আগ্রহের হতো, তাহলে অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটি করতে পারতেন। সুতরাং সফল হতে হলে আপনার যে কাজটি ভালো লাগে সেই কাজটি করুন। সেই কাজটি সফল করতে নিরন্তরভাবে ধ্যানমগ্ন বকের মতো লেগে থাকুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সীমান্তের কাছে বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আছে রণতারীর বহরও। এছাড়া হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক যুদ্ধ বিমান তো আছেই। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুকুম পেলেই তারা আগ্রাসন চালাবে ইরানে। এই পরিস্থিতিতেও ভীত নয় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এখনও নজিরবিহীন জবাব দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধরাশয়ী করার হুঙ্কার দিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। এতে বেশ হতবাক হয়েছেন ট্রাম্প। ইরান এখনও কেন আত্মসমর্পণের মাধ্যমে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়নি, বিষয়টি ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে কথা জানান। তিনি বলেন, আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ ট্রাম্প জানেন তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি কৌতূহলী যে কেন তারা এখনও আত্মসমর্পণ করেনি। এত চাপের মুখেও তারা কেন আমাদের কাছে এসে বলেনি আমরা অস্ত্র চাই না। তাদের সেই অবস্থানে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। ইরানের উপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি নিতে বলেছেন। হামলা হলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে তারা প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের মতো অন্যান্য ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত নয় তারা। উইটকফ বলেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য যে মাত্রা প্রয়োজন তার চেয়েও অনেক বেশি মাত্রায় তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এটি 60% পর্যন্ত পৌঁছেছে। ইরান নিজেদের 300 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রপ্তানি করতে অস্বীকৃতি জানালেও জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক সংস্থা IAEA এর তত্ত্বাবধানে থাকা মজুদের বিশুদ্ধতা হ্রাস করতে ইচ্ছা পোষণ করেছে। সোমবার ইরানের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে নতুন করে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ দেখা দেওয়ার পরপরই এমন সিদ্ধান্তের কথা জানালো ইরান। সূত্র বলেছে, পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে সেখানে কয়েকদিনের মধ্যে মজুদ কমানোর এ প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশুদ্ধতা 7%। এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তবে তারা ইউরেনিয়ামের বিশুদ্ধতা 20% বা তার নিচে নিয়ে আসতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তাদের দেশের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধের দাবি করেনি যুক্তরাষ্ট্র, বরং নজর দেয়া হচ্ছে সমৃদ্ধ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমানোর বিষয়ে। 2 বা 3 বছরের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে বলে যেসব খবর সামনে আসছে তা সঠিক নয় বলেও উল্লেখ করেন আরাকচি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় বৈঠক হয় ওয়াশিংটন ও তেহরানের। দুই পক্ষই আলোচনা ইতিবাচক হয়েছে বলেও জানালেও মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা ও অস্ত্র মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তি না করলে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি। এদিকে শনিবার থেকে ইরানের নতুন করে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মাসের প্রাণঘাতী দমন পীড়নের পর এটাই এ ধরনের সবচেয়ে বড় আন্দোলন। তবে এই ঘটনায় কোনো বিক্ষোভকারী আটক হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।